সুপ্রভাত আমার প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? সবাই ভালো আছো? আমিও খুব ভালো আছি। আচ্ছা, তোমরা ছোটবেলা থেকে এক কথায় প্রকাশ পড়ে এসেছো, তাই না? এক কথায় প্রকাশ পড়েছো না? তো সেখানে আমরা কি দেখি বলো তো? আচ্ছা, তোমরা কোন শ্রেণীতে পড়ো? দশম শ্রেণীতে। একদম। আজকে কত তারিখ জানো কি? কেউ জানো? একদম, আজকে 15 তারিখ, 15 নভেম্বর 2025। আর এখন আমরা বাংলা ক্লাসে সবাই একত্রিত হয়েছি, তাই না? আজকের পাঠটা আমি একটু পরে লিখি। আমরা ছোটবেলা থেকে এক কথায় প্রকাশ শিখেছি। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, দেখো তো। বিনা পানিতে যায়। তোমরা এক কথায় প্রকাশ করেছো, কি করেছো না? বিনা পানি। এই যে তোমরা সবাই দেখতে পাচ্ছ এখানে একটা দুটো তিনটে পদ আছে। এই তিনটে পদকে আমরা কটা পদে নিয়ে আসলাম বলতে পারবে? একটাই পদে নিয়ে আসলাম। এটাকে তো আমরা এক কথায় প্রকাশ বলি। বাংলা ব্যাকরণে এর আরেকটি সমনাম আছে, তোমরা জানো? একদম, এই সমনামটি হচ্ছে সমাস। তাহলে আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে সমাস। তো প্রথমে আমি এটা মুছে দিই, দেখো। তো আমি তোমাদেরকে বললাম আজকে আমরা সমাস সম্পর্কে জানবো, ভালো কথা। কিন্তু সমাস কি বা সমাস কাকে বলে, সমাস কেন করার প্রয়োজন হয়, এগুলোর আগে আমাদের জানতে হবে যে সমাস শব্দটির অর্থ কি। দেখো, সমাস শব্দটির দুটি অর্থ আছে। একটি হচ্ছে আভিধানিক অর্থ, আরেকটি হচ্ছে ব্যুৎপত্তিগত অর্থ। তো প্রথমে আমরা একটু আভিধানিক অর্থটা দেখে নিই। দেখো, সমাস শব্দটির আভিধানিক অর্থ হচ্ছে মিলন বা সংক্ষেপীকরণ বা একত্রীকরণ, অনেক কিছু নাম আমরা দিতে পারি। এবার তোমাদের মাথার মধ্যে প্রশ্ন আসছে যে মিলন, সংক্ষেপীকরণ বা একত্রীকরণ তো আপনি বললেন স্যার, কিন্তু কাকে একত্রীকরণ করব, কার মিলন ঘটাবো বা কাকে সংক্ষেপীকরণ করব? মনে রাখবে, দুই বা ততোধিক পদকে একত্রীকরণ করব। ঠিক আছে? দেখো, আমি একটা উদাহরণ দিচ্ছি। বিদ্যার আলয়ে ছাত্ররা এসেছে। দেখো, বিদ্যার আলয়ে ছাত্ররা এসেছে, এখানে বিদ্যা এবং আলয় এই দুটো আলাদা আলাদা পদের মধ্যে একটা সম্পর্ক আছে, একটা অর্থ আছে, কিন্তু এই দুটো পদ আলাদা আছে। এই আলাদা থাকলে এদেরকে সংক্ষেপীকরণ করার একটা জায়গা তৈরি হয়েছে। তাহলে আমরা এখানে বলতে পারি না যে বিদ্যালয়ে ছাত্ররা এসেছে, বলতে পারি তো? একদম বলা যায়। তাহলে দেখো, আমরা কিন্তু সংক্ষেপীকরণ করে ফেলবো। এবার চলে আসো ব্যুৎপত্তিগত অর্থে। তাহলে ব্যুৎপত্তির আরেকটা অর্থ হচ্ছে প্রত্যয়গত অর্থ। তাহলে দেখি তো, সমাস শব্দটিকে ভাঙলে আমরা কি পাই? সম যোগ বা পূর্বক অস, এটা ধাতু, যোগ ঘম প্রত্যয় বা অপ্রত্যয়। এই সম অস যোগ ঘ এর কথার অর্থ হচ্ছে সম বা এক হওয়া। তাহলে এখানেও আবার প্রশ্ন আসে যে কারা এক হবে। ঠিক একই রকম ভাবে আমরা বলতে পারি যে দুই বা ততোধিক পদ এক হবে, দুই বা ততোধিক পদ সমান হবে, তাকে বলা হয় সমাস। তাহলে আমরা সমাস শব্দটির অর্থ জানতে পারলাম। তাহলে সমাস শব্দটির অর্থ তো জানা গেল, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, আমি এটা মুছে দিই তোমাদের, ঠিক আছে? সবাই লিখে নিয়েছো তো? কোনো অসুবিধা নেই তো? ঠিক আছে, দাঁড়াও, এটা মুছে দিই। দেখো, সমাস শব্দটির দুটো অর্থ আমরা জানলাম, কিন্তু এই যে একপদীকরণ করব বা সম করব বা সমান করব, এক করে দেব, কাদেরকে করব? যাকে তাকে তো করা যাবে না। এক করতে গেলে প্রয়োজন হচ্ছে দুই বা ততোধিক পরস্পর সম্পর্কযুক্ত পদ। দুই বা ততোধিক পরস্পর সম্পর্কযুক্ত পদকে আমরা এক করব, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আমরা কিন্তু যাকে তাকে এক করতে পারবো না, সম্পর্ক থাকতে হবে।
যেমন আমি যদি বলি রাজার পুত্র, ভালো করে দেখবে উদাহরণটা, রাজার পুত্র রথে চড়লেন, রথে চড়লেন, এই বাক্যটিতে রাজার এবং পুত্র এই দুটো পদের মধ্যে সম্পর্ক আছে। পুত্রটা কার? না রাজার। তাহলে রাজার এবং পুত্র এই দুটো পদের মধ্যে সম্পর্ক থাকায় আমরা এদেরকে একপদীকরণ করতে পারি বা এদের মধ্যে মিলন ঘটাতে পারি। কি লিখতে পারি আমরা? রাজপুত্র। কিন্তু তোমরা আমাকে বলতে পারবে রথে চড়লেন এই দুটোর মধ্যে কি কোনো সাদৃশ্য বা সাযুজ্য বা মিলন তোমরা দেখতে পাচ্ছ, মিল তোমরা দেখতে পাচ্ছ? না, দেখা যাচ্ছে না। একদম সঠিক। তাহলে এই দুটোকে কিন্তু আলাদা করতে হবে, এই দুটোকে কিন্তু এক করা যাবে না। তাহলে আমরা সমাস সম্পর্কে বেশ কিছু তথ্য জানবো। তাহলে আমরা তথ্য জানলে তো হবে না, আমাদের সমাসের একটা কংক্রিট, একটা যথাযথ সংজ্ঞা জানতে হবে। তাহলে চলো আমরা সংজ্ঞাটা একটু জেনে নিই। তাহলে আমরা কি লিখব সমাসের সংজ্ঞা? দেখো তো, আমি সমাসের সংজ্ঞা লিখছি। ভাষার সংক্ষেপকরণে বা সৌন্দর্য বৃদ্ধি করবার জন্য, সৌন্দর্য বৃদ্ধি করবার জন্য পরস্পর পরস্পর অর্থ সম্পর্কযুক্ত, দেখতে পাচ্ছ তো সকলে? একদম পরস্পর অর্থ সম্পর্কযুক্ত দুই বা ততোধিক পদকে একপদীকরণ করার পদ্ধতিকে সমাস বলে। তাহলে এই যে সমাসের আমি কংক্রিট একটা যথাযথ সংজ্ঞা দিলাম, এটা কিন্তু সবাই খাতে তুলে নেবে, অবশ্যই কিন্তু মনে রাখতে হবে। তাহলে এবার চলো আমরা দেখে নিই যে সমাস তো আমরা জানলাম, সমাসের অর্থ তো আমরা জানলাম, সমাসের সংজ্ঞা তো আমরা জানলাম, কিন্তু সমাসটা আমরা কেন করব? সমাসের প্রয়োজনীয়তাটা কি? ব্যাকরণে এর গুরুত্বটা কোথায়? জানতে হবে তো? একদম। তাহলে আমরা দেখে নিই সমাসের গুরুত্ব বা প্রয়োজনীয়তা। চলো আমরা পয়েন্ট করে করে দেখে নিই। তো আমরা 1 নম্বর পয়েন্টে বলতে পারি নতুন শব্দ বা পদ সৃষ্টি করতে ব্যবহৃত হয়। নতুন শব্দ বা পদ সৃষ্টিতে সাহায্য করে, 1 নম্বর। 2 নম্বর আমরা বলতে পারি ভাষার সৌন্দর্য বৃদ্ধি করতে সাহায্য করে, ভাষার সৌন্দর্য বৃদ্ধি করতে সাহায্য করে। আর 3 নম্বর আমরা অবশ্যই বলতে পারি ভাষায় শব্দের বাহুল্য বর্জন করে, মানে অতিরিক্ত শব্দ ব্যবহার না করে, অতিরিক্ত শব্দ ব্যবহার না করে ভাষাকে সংঘবদ্ধ করা। বোঝা গেল? বুঝতে পারলে সকলে? তাহলে সমাসের গুরুত্ব বা প্রয়োজনীয়তা আমরা জানতে পারলাম, আমরা সমাস কথাটির অর্থ জানতে পারলাম, আমরা সমাসের সংজ্ঞা জানতে পারলাম। তাহলে আমরা সমাস সম্পর্কে একটা ধারণা লাভ করতে পারলাম। কিন্তু এইটুকুতেই সমাস আমরা শিখতে পারবো না, পরের ক্লাসে আমরা সমাস সম্পর্কিত বেশ কিছু পরিভাষা সম্পর্কে জানবো। আশা করি তোমরা সেই পরিভাষাগুলো জানলে তোমাদের সমাস নির্ণয়ের ক্ষেত্রে বা সমাস বোঝার ক্ষেত্রে আরো অনেক বেশি সুবিধা হবে। তাহলে আজকে এটুকুই, সবাই ভালো থেকো। পরের ক্লাসে অবশ্যই তোমরা নতুন শিক্ষকের সঙ্গে সাক্ষাৎ করবে, ততক্ষণ তোমরা চুপটি করে বসো। ধন্যবাদ।